মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণী, বিষয় ইতিহাস, প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। আমি যে বইটি থেকে পড়াবো সেটি হচ্ছে ছায়া প্রকাশনীর বই। যাদের কাছে প্রান্তিক থাকতে পারে, কারোর কাছে ছায়া প্রকাশনীর বইটি থাকতে পারে, আবার কারোর কাছে বুক ইন্ডিয়ার বই থাকতে পারে, তবে বিষয়বস্তু একই। আজকে আমরা মূলত যে অবধি পড়ব তার একটি ছোট্ট পিডিএফ আমি রেডি করেছি। সেটি হচ্ছে এই বুর্জোয়া যে শ্রেণী, সেই বুর্জোয়া শ্রেণী অবধি আমরা আজকে পড়ব। চলো শুরু করা যাক। বিপ্লব কথার অর্থ হলো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত ও আমূল পরিবর্তন। আমরা ইতিহাস পড়তে গিয়ে তিনটে বিষয়ের সাথে খুব পরিচিত। এক হচ্ছে বিদ্রোহ, দুই হচ্ছে বিপ্লব, আর তিন হচ্ছে আন্দোলন। এই তিনটের মধ্যে বিষয়বস্তুগত দেখে মনে হয় একই, কিন্তু একটু যদি ডিটেলসে আমরা আলোচনা করি তাহলে দেখব এই তিনটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমরা এখানে আলোচনা করছি ফরাসি বিপ্লব। বিপ্লব কথার অর্থ তাহলে কি? অতি দ্রুত পরিবর্তন ঘটছে যে পুরনো শাসন ব্যবস্থা রয়েছে তার, এবং আমূল পরিবর্তন ঘটছে, অর্থাৎ পুরনো যে শাসন ব্যবস্থাটা ছিল তার একাংশ শাসন ব্যবস্থাও কিন্তু থাকছে না, পুরোপুরিভাবে নতুন শাসন ব্যবস্থা গড়ে উঠছে। ফ্রান্সের বুর্বো রাজবংশের সম্রাট ষোড়শ লুইয়ের আমলে 1789 খ্রিস্টাব্দে দেশের সাধারণ মানুষ প্রচলিত পুরাতন তন্ত্রের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করে সে দেশের পুরাতন তন্ত্রের অবসান ঘটায়, যাকে আমরা বলছি ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব তাহলে কোন রাজার আমলে হচ্ছে? ফ্রান্সের বুর্বো রাজবংশের সম্রাট ষোড়শ লুইয়ের আমলে। কত খ্রিস্টাব্দে হচ্ছে? 1789 খ্রিস্টাব্দে। ফ্রান্সে যে পুরাতন শাসন ব্যবস্থা চলছিল সেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে পুরোপুরিভাবে তার অবসান ঘটিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা গড়ে উঠল। সেটা ফ্রান্সের সমাজ, সেটা ফ্রান্সের রাজনীতি, অর্থনীতি, সমস্ত ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছিল। তারপর আছে দেখো ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট। হঠাৎ করে তো কোনো কিছু ঘটতে পারে না। কেন ফরাসি বিপ্লব হলো, তার কারণই কী ছিল? সেক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত জ্ঞাপন করেছেন, সেগুলোই আমরা চলো দেখে নিই। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ফরাসি বিপ্লব। 1789 খ্রিস্টাব্দে এটি সংগঠিত হয়। 1789 খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শাসনতান্ত্রিক প্রভৃতি ব্যবস্থায় যে বৈষম্য ও ভুল ত্রুটি বিরাজমান ছিল তারই বিরুদ্ধেই বিপ্লব ঘটে। অর্থাৎ ফরাসি বিপ্লব ঘটার আগে পুরোপুরিভাবে ফ্রান্সের শাসন ব্যবস্থা বর্বরতার রূপ ধারণ করেছিল, আর তারই বিরুদ্ধে বিপ্লব শুরু হয়। তাই ঐতিহাসিক লেফেভর এটিকে বলেছেন ফরাসি বিপ্লবের উৎস রয়েছে তার অতীত ইতিহাসের মধ্যে। অষ্টাদশ শতকের ফ্রান্সে প্রচলিত সামাজিক যে অসাম্য যে ফরাসি বিপ্লবের অন্যতম কারণ তা এক্ষেত্রে উল্লেখযোগ্য। সামন্ততান্ত্রিক ব্যবস্থা এর জন্য অন্যতমভাবে দায়ী। ফ্রান্সের এই সমাজ ব্যবস্থায় দার্শনিক ভলতেয়ার একে রাজনৈতিক কারাগার বলেছেন। এই বিষয়গুলো কিন্তু তোমাদের আসতে পারে, যেহেতু তোমরা এতদিন 6 থেকে 8 অবধি পুরোপুরিভাবে ভারতীয় ইতিহাস পড়ে এসেছ, 9-এ গিয়ে পুরোপুরি একটা অন্য দেশের ইতিহাস একটু খটোমটো লাগতেই পারে, তবে বিষয়বস্তুগুলো খুবই সহজ। তোমরা যদি গল্পের আকারে পড়ো তাহলে খুব মনে রাখতে পারবে খুব সহজে। তাহলে এখান থেকে আমরা কী পড়ব? কার আমলে ফরাসি বিপ্লব হচ্ছে, কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হচ্ছে,
এক কথায় বলতে গেলে ফরাসি বিপ্লবের কারণ কি ছিল, আর কে বলেছেন ফরাসি বিপ্লবের উৎসই রয়েছে অতীত ইতিহাসের মধ্যে, আর কে বলেছেন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার, ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা এইভাবে কিন্তু আসতে পারে। ফ্রান্সে মূলত 3টে সম্প্রদায় ছিল, 1 যাজক সম্প্রদায়, 2 অভিজাত সম্প্রদায়, আর 3 হচ্ছে বুর্জোয়া ও দরিদ্র কৃষক সম্প্রদায়, যাকে আমরা তৃতীয় সম্প্রদায় বলতে পারি। এই যাজক সম্প্রদায় আর অভিজাত সম্প্রদায় এরা দুজনাই ছিল শোষক, আর শাসিত করতেন তারাই, আর শোষণ হতো যারা তারা হচ্ছে এই দরিদ্র বুর্জোয়া শ্রেণীরা। বুর্জোয়াদের অনেক অর্থ ছিল, কিন্তু তাদের সমাজে কোনো মান ছিল না, এটাই সমস্যা। দেখি যাজক শ্রেণী কি বলছে। যাজক সম্প্রদায় ছিল ফরাসি সমাজের প্রথম শ্রেণী। বিপ্লবের প্রাক্কালে যাজকদের সংখ্যা ছিল প্রায় 1,20,000, অর্থাৎ দেশের মোট জনসংখ্যার 1%-এরও কম। অথচ দেশের কৃষি জমির 1/5 অংশই ছিল তাদের অধীনস্থ গির্জার অধীনে। যাজকদের সংখ্যা তো সেভাবে হচ্ছিল না, তাই তারা কি করলেন না, 10 কোটি লিভ্র আয় জমি কি করলেন না, কোনো কেউ কর দিত না, তাই কন্ট্রাক্ট অফ পয়সি নামক এক চুক্তি অনুসারে রাজাকে তাদের কি দিতেন, স্বেচ্ছা কর দিতেন, অর্থাৎ তাদের ইচ্ছা হলে তারা কর দিত, তাদের ইচ্ছা না হলে তারা কর দিত না। কর বিভিন্ন ক্ষেত্রে ছিল, ধর্মকর ছিল, মৃত্যু কর ছিল, বিবাহ ছিল ইত্যাদি। এই যে সীমাহীন বিলাসিতা, অনাচার, ব্যভিচার কাটিয়ে বিপুল আয়ের অর্থ তারা ব্যয় করতেন। তবে যাজকদের অধিকাংশই সুযোগ সুবিধা উচ্চ যাজকরাই ভোগ করতেন। তারপরে অসিয়া রেজিম আমরা পরে আসছি। অভিজাত সম্প্রদায়ের যে শ্রেণী রয়েছে তারাও দেখো ঠিক যাজক শ্রেণীর পরে তাদের অবস্থান ছিল। আর তৃতীয় শ্রেণী হিসেবে ছিল সর্বহারা একদল ছিল, যাদেরকে আমরা শাঁ কুলেদ বলছি, যাদের কিছুই নেই, ঘুরে ঘুরে বেড়ায় তারা ভবঘুরে। আর একদল যে বুর্জোয়া বললাম তাদের সব আছে, যেমন চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, এরা পড়তো, এরা কিন্তু সমাজে সম্মান পেত না, তাই এদেরকে আমরা তৃতীয় সম্প্রদায়ের মধ্যেই রাখতে পারছি। এই বুর্জোয়ারা আবার 3টে ভাগে বিভক্ত ছিল, একটা ধনী ব্যবসায়ী ছিল, একটা তোমার ব্যাংক মালিক, শিল্পপতি, এরা পড়তো উচ্চ বুর্জোয়াদের মধ্যে। মধ্য বুর্জোয়াদের মধ্যে ছিল শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, আর সাধারণ বুর্জোয়াদের মধ্যে ছিল বড় কৃষক, শ্রমিক, কারিগর, এরা নিম্ন বুর্জোয়াদের মধ্যে পড়তো। তাহলে বুর্জোয়ারও 3টে ভাগ, একটা হচ্ছে উচ্চ বুর্জোয়া, একটা মধ্য বুর্জোয়া, আর একটা হচ্ছে নিম্ন বুর্জোয়া। এবার চলো আমরা যাই অসিয়া রেজিমে। অসিয়া রেজিম বা ওল্ড রেজিম বলতে দৈব রাজতন্ত্রকে এক কথায় বোঝায়। অভিজাততন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতির সমন্বয়ে গড়ে উঠেছিল এই ব্যবস্থা। তৎকালীন শাসকরা বলতেন যে আমরা যা করছি ঈশ্বর আমাদের দিয়ে তাই করাচ্ছেন, আমরা নিজে থেকে কিছু করছি না। তারা সমাজে মানুষদের ওপর অকথ্য অত্যাচার করে সেটা ঈশ্বরের ওপর চাপিয়ে দিতেন। ফ্রান্সের বুর্বো রাজবংশের অধীনে মোটামুটি ৫ম শতক থেকে ৮ম শতক পর্যন্ত পুরাতন তান্ত্রিক ব্যবস্থায় বিরাজমান ছিল। বুর্বো রাজবংশের রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন। ফরাসি সমাজ প্রধান 3টে শ্রেণীতে বললাম বিভক্ত, যাজক, অভিজাত আর বুর্জোয়া। এই যাজক অভিজাতরা ছিল বিশেষ সুবিধাভোগী, আর বুর্জোয়া মধ্যবিত্ত দরিদ্র শাঁকুলেত এরা কোনো সুযোগ সুবিধাই পেত না, এরাই ছিল নিপীড়িত শোষিত শ্রেণী। ফ্রান্সের পুরাতন তন্ত্রের ধারক ও বাহক বুর্বো রাজবংশের রাজাদের মধ্যে অন্যতম ছিলেন ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব এই পুরাতন তন্ত্রকে ধ্বংস করে। তাহলে এইটুকু বিষয়ের মধ্যে আমরা সামার আপ করলে যেটুকু দেখতে পাই সেটুকু দেখো। প্রথমত আমরা পড়ব ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হচ্ছে, কার আমলে ফরাসি বিপ্লব হচ্ছে। দ্বিতীয় পড়ব কে ফরাসি বিপ্লবের ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, সেটা আমরা পরে পড়ব। সেখানে ভলতেয়ার কি বলছেন, রাজনৈতিক কারাগার। তারপর যে ফ্রান্স তাকে আমরা যে ফ্রান্সের যে স্টেট তাকে আমরা কটা সম্প্রদায়ে ভাগ করতে পাচ্ছি, তাদের 3টে ভাগের আলোচনা। তারপর অসিয়া রেজিম কি,
এই বিষয়বস্তুগুলো আমাদের দেখতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এবার থেকে 6 to 10 অবধি ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে ধরে ধরে পড়ানো হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।